ট্রাম্পের প্রকাশ্য সমালোচনায় ইলন মাস্ক ছাড়লেন প্রশাসনিক পদ। যুদ্ধবিমান নয়, রকেটের মতো উড়বে ইরানের নতুন VTOL ড্রোন। ইরানের ভয়ে ট্রাম্পকে মধ্যপ্রাচ্যের 3 আরব দেশের বিশেষ অনুরোধ। ইরানের পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রের ভয়, গোপনে চুক্তির প্রস্তাব। গাজায় যুক্তরাষ্ট্র দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব, হামাস বলছে ধোঁকা। 600 দিন যুদ্ধ করেও জয় পায়নি ইসরায়েল, উল্টো পেয়েছে যুদ্ধাপরাধের তকমা। তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই যেন হাঁটছেন ট্রাম্প, পুতিন, জেলেনস্কি। সম্পর্ক থাকলেও একাধিক বিষয়ে ট্রাম্পকে পাত্তা দেন না পুতিন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV সপ্তাহের বিশ্বে, সঙ্গে আছি আমি অর্পিতা জাহান। কিছুদিন আগেও যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হোয়াইট হাউস থেকে নির্দেশ দিতেন আর প্রযুক্তির জাদুকর ইলন মাস্ক তার রূপ দিতেন বাস্তবে, কিন্তু সেই যুগলবন্দি ভেঙে পড়েছে আজ। ট্রাম্পের প্রশাসন থেকে সরে শীর্ষ ধনীর তালিকায় থাকা এই প্রযুক্তিবিদ ফিরেছেন নিজের মহাকাশ আর বৈদ্যুতিক গাড়ির জগতে। এরপরই শুরু হয়েছে আলোড়ন। ঢাকঢোল পিটিয়ে ট্রাম্পের দলে যোগ দিলেও তড়িঘড়ি করে কেন সরে গেলেন ইলন মাস্ক, এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ট্রাম্পের ছায়া থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় থাকা এই প্রযুক্তিবিদ। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ বা DOGE প্রধানের পদ ছেড়ে তিনি ফিরছেন নিজের মহাকাশ আর বৈদ্যুতিক গাড়ির জগতে। এরপরই শুরু হয়েছে আলোড়ন। অনেকটা ঢাকঢোল পিটিয়ে ট্রাম্পের দলে যোগ দেওয়া মাস্কের সাথে কি এমন ঘটল যে এবার তিনি তড়িঘড়ি করে পালাচ্ছেন। সূত্র বলছে এই বিদায়টা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং এক দ্বন্দ্বের ফল। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ দেয়া এক পোস্টে মাস্ক লিখেছেন প্রশাসনের সঙ্গে তার সময়কাল শেষ হওয়ার পথে। SpaceX-এর এর প্রতিষ্ঠাতা আরও লিখেছেন অপ্রয়োজনীয় সরকারি খরচ কমানোর সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চান। তবে যুক্তরাষ্ট্রের বিশাল বাজেট বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে শুরু হয় তার তীব্র মতবিরোধ। CBS-এর সানডে মর্নিং অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন তিনি হতাশ, এই বিল খরচ কমানোর বদলে ঘাটতি বাড়াবে। এমনকি তিনি ঠাট্টা করে বলেন, ওয়ান বিগ বিউটিফুল বিল নামে এই বিলটি বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু একই সঙ্গে দুইটা জিনিস কি আদৌ সম্ভব? হাওলাদার শামীম, RTV। বদলে গেছে আধুনিক যুদ্ধের নকশা, যেখানে দাপট দেখায় অদৃশ্য প্রযুক্তির সব আধুনিক যুদ্ধাস্ত্র। তেমনই এক যুদ্ধযন্ত্র নিয়ে এবার সামনে এসেছে ইরান। দক্ষিণ পূর্ব ইরানের মাটির গভীরে তৈরি ড্রোন সিটিতে দেখা মিলেছে হোমা, দিদেবান আর শাহনি 1 নামের ড্রোন, যা রকেটের মতো শত্রুর চোখে ধুলো দিয়ে নিরাপদে ফিরে আসতে পারে নিজের জায়গায়। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। সময় যুদ্ধ মানেই ছিল কাদামাখা ট্রেঞ্চ, গোলাগুলি আর সাহসী সৈন্যদের সম্মুখ গুলি বিনিময়। কিন্তু সময় বদলেছে যুদ্ধের ভাষাও। এখন মাঠের লড়াই চলবে নীরবে, অদৃশ্য প্রযুক্তির হাত ধরে। এই অদ্ভুত আধুনিক যুদ্ধের মাঠে নতুন চমক নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরান। মাটির নিচে গোপন কারখানায় প্রস্তুত নতুন প্রজন্মের এমন সব ড্রোন নিয়ে যারা রকেটের মতো আকাশ ছুঁয়ে আবার মাটিতে নেমে আসে, যা শত্রুপক্ষের কেউ দেখতে পাবে না, শুধু অনুভব করবে আতঙ্ক। দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের মাটির নিচে গড়ে তোলা ড্রোন সিটি হার মানায় শত্রুপক্ষের কল্পনাকেও, যেখানে সারি সারি দাঁড়িয়ে থাকা হোমা, দিদেবান আর শাহনি 1 নামের ড্রোনগুলো যেন নিঃশব্দে অপেক্ষা করছে পরবর্তী অভিযানের জন্য। নিষেধাজ্ঞার চাপ, চড়া আঞ্চলিক উত্তেজনা আর সীমান্তে বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগ নিয়েও সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এই ড্রোনগুলো, যা মুহূর্তেই ধ্বংস করে দেবে শত্রুদের আস্তানা। পশ্চিমা হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজাতে চাইছে একদম নতুন করে। নতুন প্রযুক্তির এসব ভয়ঙ্কর নিখুঁত শিকারী ড্রোনগুলো শুধু যুদ্ধের কৌশল বদলে দিচ্ছে না, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নিয়ে যাচ্ছে এক নতুন যুগে। ড্রোন উন্মোচনের এক অনুষ্ঠানে ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রোজার নেমাতি বলেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে যে ধরনের প্রযুক্তির দরকার, যেমন মাইক্রো এরিয়াল যান, কৃত্রিম বুদ্ধিমত্তা, মনুষ্যবিহীন ব্যবস্থা, সবকিছুর দিকেই নজর দিচ্ছে ইরান। তার মতে দেশীয়ভাবে এই কৌশলগত সক্ষমতা গড়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য। এদিকে ইরান যে শুধু কথাই বলে না, কাজেও করে দেখায়, তারই প্রমাণ সবার চোখে ফাঁকি দিয়ে মাটির নিচে গড়ে তোলা এই ড্রোনের শহর। আর এতেই উদ্বেগে পড়েছে তাদের চিরশত্রু ইসরায়েল, কারণ দশকের পর দশক ইরানের সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত দখলদার এই দেশটি। হাওলাদার শামীম, RTV। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল উৎপাদনশীল দেশগুলোর সম্পর্ক দাঁড়িয়েছে নতুন এক মোড়ে, যেখানে সবচেয়ে বড় খেলোয়াড় এখন আয়াতুল্লাহ খামেনির ইরান। যাদের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে খোদ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে
শীর্ষ পর্যায়ের গোপন আলোচনা, যেখানে ট্রাম্পের কাছে 3 আরব দেশ করেছে অনুরোধ। 3 আরব দেশ যেসব অনুরোধ করেছে ট্রাম্পের কাছে, দেখুন হাওলাদার শামীমের প্রতিবেদনে। গেল মে মাসের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যান মধ্যপ্রাচ্য সফরে। গন্তব্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সফরের আলোচনার মূল সুর ছিল একটি শব্দ, ইরান। 29 মে বৃহস্পতিবার হিব্রু ভাষা সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের বরাতে জানা যায়, এই 3 দেশের শীর্ষ নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামোতে যেন যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায়। ভয়ের কারণটা খুবই স্পষ্ট, হামলা হলে পাল্টা আঘাত আসতে পারে ঠিক তাদের ঘাড়েই। 3টি সূত্রের বরাতে ওয়াল্লা নিউজ আরও জানিয়েছে, এই 3 দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান তিনি। সমর বিশ্লেষকদের মতে ইরানের দৃষ্টি সরাসরি থাকবে সৌদি আরব, কাতার ও আমিরাতের দিকে, কারণ এসব দেশের মাটিতেই আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। তাই ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হলে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এসব দেশে হামলার ঝুঁকি। সেই কারণেই সরাসরি ট্রাম্পকে জানানো হয়, শান্তির চেষ্টা করো, যুদ্ধ নয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আর কাতারের আমির তামিম আল থানি 3 জনই স্পষ্ট করে বলেন, চুক্তির পথেই এগোতে হবে, যেন পরমাণু আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। তবে আরেকদিকে সবকিছু উস্কে দিতে চাইছে দখলদার ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চেয়ে তারাই এখন বারবার আগ্রহ দেখাচ্ছে ইরানে হামলার। এমনকি নিউ ইয়র্ক টাইমস জানায়, যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, আগেভাগে নাও জানানো হতে পারে যুক্তরাষ্ট্রকে। উত্তেজনা ও হুমকির জেরে মধ্যপ্রাচ্য আজ দাঁড়িয়েছে এক নতুন সমীকরণে। একদিকে ইরানের দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা পারমাণবিক বাড়িয়েছে অস্ত্র তৈরির আশঙ্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক বোমার তৈরি থামানোর চেষ্টা। আর এই চেষ্টার মাঝে হঠাৎই ওমানকে দিয়ে ইরানের কাছে পারমাণবিক চুক্তির নতুন প্রস্তাব পাঠিয়েছে হোয়াইট হাউস। কিন্তু কি আছে সেই চুক্তিতে, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। এমন এক নাটকীয় মুহূর্তে চুপিসারে ওমানের হাত ধরে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে, তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও আসেনি প্রকাশ্যে। 1 জুন রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি ইরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন। এদিকে এই প্রস্তাব এসেছে এক টার্নিং পয়েন্টে, কারণ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ইরান বর্তমানে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত করে রেখেছে, যা অস্ত্র তৈরির জন্য দরকার 90%-এর খুব কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, এত ইউরেনিয়াম দিয়ে যদি আরও শুদ্ধ করা যায়, তাহলে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত বলেছেন, ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব যেন যুদ্ধের আগুন নিভিয়ে দেওয়ার শেষ চেষ্টার মতো। তবে ইরান সরাসরি রাজি নয় এই প্রস্তাবে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এক্সে লিখেছেন, তারা প্রস্তাবের জবাব দেবেন দেশের স্বার্থ ও জনগণের অধিকার মাথায় রেখে। আর এই পুরো বিষয়টি সামনে এসেছে তখনই যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর রিপোর্ট জানানো হয়েছে, ইরান প্রতি মাসেই এমন মাত্রার ইউরেনিয়াম তৈরি করছে যা এক একটি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। এই রিপোর্টের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চাইছে IAEA এর বোর্ডে ইরানকে চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ঘোষণা করতে। কিন্তু ইরান বলছে এসব অভিযোগ রাজনৈতিক ও ভিত্তিহীন। তারা আবার হুঁশিয়ারিও দিয়েছে, যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার উপযুক্ত জবাব দেবে তারা। গাজায় 19 মাস ধরে চলমান যুদ্ধে হোয়াইট হাউস থেকে এসেছে যুদ্ধবিরতির নতুন বার্তা। যুক্তরাষ্ট্র বলছে, এটা নাকি গাজায় শান্তির প্রথম ধাপ। তবে স্বাধীনতাকামী সংগঠন হামাস এই যুদ্ধবিরতি প্রস্তাবকে বলছে ধোঁকা। তাদের মতে, এটা কোনো শান্তির উদ্যোগ নয়, বরং গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর আরেকটি কৌশল। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। মধ্যরাতে যখন আকাশে ড্রোনের গর্জন, ধ্বংসস্তূপে শিশুর কান্না, তখনই হোয়াইট হাউস থেকে আসে যুদ্ধবিরতির নতুন বার্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এই চুক্তি নাকি গাজায় শান্তির প্রথম ধাপ। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মনে করে এটা কোনো শান্তির প্রস্তাব নয়, বরং গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ারই আরেকটা কৌশল। স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, মার্কিন এই প্রস্তাবে নেই যুদ্ধ থামানোর
কোনো প্রতিশ্রুতি। গাজা থেকে সেনা সরানোর কোনো কথাও বলা হয়নি। এমনকি ক্ষতবিক্ষত সেই ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছাবে কিনা সেটাও পরিষ্কার নয়। তাহলে প্রশ্ন ওঠে, এই চুক্তির মানে কি? গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের বিবৃতি থেকে জানা যায়, দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য আগেভাগেই সম্মতি দিয়েছেন এই পরিকল্পনায়। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেছেন, এর পেছনে থাকতে পারে নেতানিয়াহুর কৌশল। কারণ তিনি জানেন হামাস এমন এক চুক্তি মানবে না, আর তাতেই তিনি বিশ্ববাসীর চোখে খলনায়ক হিসেবে তুলে ধরতে পারবেন হামাসকে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যও পাবেন অজুহাত। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ চুক্তি আমাদের জনগণের কোনো দাবি পূরণ করে না। দাবিগুলোর অন্যতম হল যুদ্ধ বন্ধ করা। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি রয়টার্সকে বলেন, এই চুক্তি গাজাবাসীর ন্যায্য কোনো দাবিই মানছে না। যুদ্ধ থামানো, সেনা প্রত্যাহার, সহায়তা পৌঁছানো সবই অমীমাংসিত। অথচ এর আগে শোনা গিয়েছিল হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সাথে স্টিভ উইটকফে নাকি যুদ্ধবিরতির একটা সাধারণ রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে। বলা হচ্ছিল 60 দিনের মধ্যে থামবে যুদ্ধ, সেনা সরবে, গঠিত হবে প্রশাসনিক কমিটি। কিন্তু পরে উইটকফ পুরোপুরি অস্বীকার করেন সেই দাবিগুলো। হাওলাদার শামীম, RTV। গাজা ইসরায়েল যুদ্ধের বয়স পেরিয়ে গেছে 600 দিনের বেশি, যেখানে আকাশে ছায়ার মতো ঘোরে ইসরায়েলের যুদ্ধবিমান, মাটিতে রয়ে যায় ট্যাঙ্কের চাকার দাগ, বাতাসে ভরে আছে বারুদের গন্ধ। তারপরও বিজয়ের পতাকা নাড়াতে পারেনি দখলদার ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বর্বরতার পরেও তারা কেন ধ্বংস করতে পারছে না স্বাধীনতাকামী সংগঠন হামাসকে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজার আকাশে ছায়ার মতো ঘুরছে ইসরায়েলি বিমান, হামলা চালিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে ঘরবাড়ি, মসজিদ ধ্বংস হয়েছে, স্কুল হাসপাতালও পায়নি ছাড়। প্রতিদিন চলছে নির্মম বোমাবর্ষণ। তারপরও প্রশ্ন থেকেই যাচ্ছে, বর্বর ইসরায়েল কেন ধ্বংস করতে পারছে না স্বাধীনতাকামী সংগঠন হামাসকে? এ নিয়ে ইতিহাসবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সাইয়েদ মার্কোস তেনোরিও মিডল ইস্ট মনিটরকে বলেছেন, নেতানিয়াহুর যে 3টি মূল লক্ষ্য ছিল, হামাসকে নিশ্চিহ্ন করা, গাজা দখল ও ফিলিস্তিনি প্রতিরোধ ভেঙে দেওয়া, এর কোনোটিতেই সফল হয়নি নেতানিয়াহুর নাৎসি সদৃশ্য জায়নবাদী সরকার। বরং ইসরায়েল কেবল অর্জন করতে পেরেছে যুদ্ধাপরাধ, জাতিগত নিধন, শিশু ও নারী হত্যা, অবকাঠামো ধ্বংস, গাজা উপত্যকার মানুষের জীবনের সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়া। সবচেয়ে বেশি সামনে এসেছে যে প্রশ্নগুলো, ইসরায়েল এখনো কেন ধ্বংস করতে পারছে না হামাসকে? এই অবস্থার কারণই বা কি? হামাস এত সাহস পায় কোথা থেকে? আর তারা কি সত্যিই ভাঙার মতো নয়? এসব প্রশ্ন থেকে বোঝা যায়, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হামাস গড়ছে একটার পর একটা নতুন ঘাঁটি, নিত্য নতুন পরিকল্পনায় ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি সেনাদের। এদিকে ইসরায়েলের এই যুদ্ধ এখন রূপ নিয়েছে ক্লান্তিকর অবসাদ ও ক্ষয়যুদ্ধে। ফলে নেতাদের মধ্যে দেখা দিয়েছে দুর্বলতা, সমাজে সৃষ্টি হয়েছে বিভাজন, মানসিকভাবে ভেঙে পড়ছে সেনারা, বেড়েছে অভ্যন্তরীণ অসন্তোষ। অনেক সেনা মানসিক চাপের কারণে দিয়েছেন অব্যাহতি, বেড়েছে আত্মহত্যার হারও। এদিকে বর্বর নেতানিয়াহুর ছিল গাজার 21 লাখ ফিলিস্তিনিকে না খাইয়ে মেরে ফেলার ভয়ঙ্কর পরিকল্পনা। কিন্তু ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনা। যাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল গাজা থেকে অস্ত্রবিরতির সুযোগে, তারা আবারও এসেছেন ফিরে, যদিও অবশিষ্ট নেই তাদের ঘরবাড়ি। রাজনৈতিক উত্তেজনা কখনো কখনো দাবার মতো, যেখানে সামান্য এক ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো দৃশ্যপট। আর এমনই এক অদৃশ্য জালে আটকে আছে পুতিন, ট্রাম্প ও জেলেনস্কি, যেখানে যুদ্ধ থামাতে এসে আরো আগুন জ্বালিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য নতুন করে বাড়িয়ে দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। চলুন জেনে নেওয়া যাক কি বলেছিলেন ট্রাম্প, আর রাশিয়াই বা কিভাবে জানালো তার প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, তিনি হস্তক্ষেপ না করলে রাশিয়ায় ভয়াবহ কিছু ঘটে যেত। তার ভাষায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডকে আগুন নিয়ে খেলা হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে আরো বলেন, পুতিন বর্তমানে যুদ্ধবিরতির পথে না গিয়ে বিপজ্জনক খেলা খেলছেন, আর এতেই বেজায় চটেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, ট্রাম্প যে ভাষায় কথা বলছেন তা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি আরো বাড়িয়ে দিচ্ছে।
মেদভেদেভ তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ট্রাম্প বলছেন রাশিয়ায় ভয়াবহ কিছু ঘটতো যদি তিনি হস্তক্ষেপ না করতেন। আমি বলি সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি তিনি তা বুঝতে পারবেন। এদিকে ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বারবার দাবি করছেন তার সময় হলে হতো না এসব যুদ্ধ, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে তার এই মন্তব্যগুলো নেওয়া হচ্ছে না হালকাভাবে, বেশ গুরুত্ব দিয়েই দেওয়া হচ্ছে এর প্রতিক্রিয়া। মেদভেদেভের বক্তব্য অনুযায়ী এ ধরনের মন্তব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তোলে। এদিকে এই টানাপোড়েনের মধ্যেই এক চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি চাইছেন ট্রাম্প, পুতিন ও তার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হোক। সাংবাদিকদের তিনি জানান, পুতিন যদি দ্বিপক্ষীয় আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ না করেন তবে তিনি ত্রিপক্ষীয় আলোচনার জন্য প্রস্তুত। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন রাশিয়া এখন উত্তর পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে ও সেখানে একটি বাফার জোন গড়ে তোলার চেষ্টা করছে। অনেকেই ধরে নিয়েছিলেন কিংবা আশা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এলে হয়তো থেমে যাবে রুশ ইউক্রেনের সংঘাত, শেষ হবে এই যুদ্ধ। কিন্তু সাম্প্রতিক হামলা ও রাজনৈতিক ঘটনাবলী সেই প্রত্যাশায় ঢেলেছে পানি। কারণ ট্রাম্প বন্ধু বললেও পুতিন দিচ্ছেন না পাত্তা। তাই রাশিয়াও সরে আসেনি যুদ্ধ থেকে। ইউক্রেনও কুল কিনারা পাচ্ছে না নিজেদের ভূমি হারিয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্ষমতা হাতে পাওয়ার 24 ঘন্টার মধ্যেই থামিয়ে ফেলবেন এই ভয়ঙ্কর যুদ্ধ, কিন্তু বাস্তবতা যেন ঠিক তার উল্টো। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে চালিয়েছে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, যে আক্রমণ প্রমাণ করে এই যুদ্ধ থামানোর নেই কোনো লক্ষণ। প্রেসিডেন্ট পুতিন এখনও তার মূল লক্ষ্য থেকে এক চুলো সরেননি। লুহানস্ক, দোনেস্ক, ঝাপোরিঝিয়া ও খেরসন এই 4টি অঞ্চলই সম্পূর্ণভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে আনাই তার লক্ষ্য। এর মধ্যে লুহানস্ক পুরোপুরি আর বাকিগুলোর বড় অংশ ইতিমধ্যে দখলে নিয়েছে রাশিয়া। তবে ট্রাম্পের মূল ভুলটা ছিল তার অতিরিক্ত আত্মবিশ্বাস। তিনি ভাবতেন পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আর জেলেনস্কির উপর যুক্তরাষ্ট্রের প্রভাব মিলিয়ে এক দারুণ শান্তি চুক্তি করে ফেলবেন। এমনকি গোপনে নোবেল পুরস্কারের স্বপ্নও দেখেছিলেন হয়তো, কিন্তু পুতিন তাতে সাড়া দেননি, বরং যুদ্ধের আগুন আরও জ্বলে উঠেছে দ্বিগুণ। এর ফলে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝেড়েছেন ক্ষোভ। বলেছেন পুতিন নাকি পুরোপুরি পাগল হয়ে গেছেন আর অনর্থকভাবে মানুষ হত্যা করছেন। পরবর্তীতে ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ বাড়াতে চান কিনা, তিনি উত্তর দিয়েছেন অবশ্যই। কিন্তু আশ্চর্যজনকভাবে এবারই প্রথম তিনি পুতিনকে সরাসরি কোনো হুমকি দেননি। শুধু গত মাসের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি লিখেছেন ভ্লাদিমির থামো, কিন্তু তাতেও মন গলেনি পুতিনের। মূল সমস্যা হলো ট্রাম্পের হুমকি কিংবা অনুরোধ পুতিন দুটোতেই পাত্তা দেন না। আরও একটু সোজাসুজি বললে ট্রাম্পের তোষামোদি ও ভয় দেখানো দুটোকেই সমানভাবে প্রত্যাখ্যান করেছেন পুতিন। যেমন ট্রাম্পের 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে জেলেনস্কি রাজি হলেও পুতিন সরাসরি তা করেছেন উপেক্ষা। এপ্রিলের শেষ দিকে ট্রাম্প বলেছিলেন যদি বেসামরিক এলাকায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না করে তাহলে আরও নিষেধাজ্ঞা আসবে, তবুও নড়লেন না পুতিন। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ট্রাম্পের প্রকাশ্য সমালোচনায় ইলন মাস্ক ছাড়লেন প্রশাসনিক পদ। যুদ্ধ বিমান নয়, রকেটের মতো উড়বে ইরানের নতুন VTOL ড্রোন। ইরানের ভয়ে ট্রাম্পকে মধ্যপ্রাচ্যের 3 আরব দেশের বিশেষ অনুরোধ। ইরানের পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রের ভয়, গোপনে চুক্তির প্রস্তাব। গাজায় যুক্তরাষ্ট্র দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব, হামাস বলছে ধোঁকা। 600 দিন যুদ্ধ করেও জয় পায়নি ইসরায়েল, উল্টো পেয়েছে যুদ্ধাপরাধের তকমা। তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই যেন হাঁটছেন ট্রাম্প, পুতিন, জেলেনস্কি। সম্পর্ক থাকলেও একাধিক বিষয়ে ট্রাম্পকে পাত্তা দেন না পুতিন। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।